সকলের প্রিয় চারুনীল একাডেমিতে আরেকবার সকলকে স্বাগত। আর সঙ্গে রয়েছি আমি মানস দত্ত। আজকে হাজির হয়েছি এডুকেশন ক্লাস 12 সেমিস্টার 4-এর একটি বিষয় নিয়ে। আজকের যে টপিক তা তোমাদের সিলেবাসের গ্রুপ সি শিখন ও সুস্থতার মনোবিদ্যা, সাইকোলজি অব লার্নিং অ্যান্ড ওয়েলবিং, এই চ্যাপ্টারের অন্তর্গত। আজকের ক্লাস টপিক শিখন ও শিখন কৌশল, লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম। আজকের যে মূল প্রশ্ন তা হলো শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আজকে আমরা যদি দেখি তাহলে দেখব যে মানব জীবন একটি ধারাবাহিক বিকাশমান প্রক্রিয়া। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষ ক্রমাগত নতুন অভিজ্ঞতা অর্জন করে এবং সেই অভিজ্ঞতার আলোকে তার চিন্তা, মনোভাব, আচরণের পরিবর্তন আনে। এই ধারাবাহিক যে পরিবর্তন ও বিকাশকেই বলা হয় শিখন। ইংরেজিতে একেই বলা হয় লার্নিং। শিক্ষা বিজ্ঞানের মূল ভিত্তি হলো শিখন। শিক্ষা মনোবিজ্ঞানের অন্যতম আলোচিত বিষয় হলো শিখন। শিক্ষার প্রধান উদ্দেশ্যই হলো শিখন প্রক্রিয়ার মাধ্যমে শিশুর আচরণের ইতিবাচক পরিবর্তন ঘটানো, যাতে সে পরিবর্তনশীল পরিবেশের সাথে কার্যকরভাবে অভিযোজন করতে সক্ষম হয়। অর্থাৎ আমরা জন্মের পর থেকে যেভাবে এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিই, এই পরিবর্তনশীল সমাজের সঙ্গে আস্তে আস্তে নিজেদেরকে গড়ে তুলি, সেই প্রক্রিয়াকেই আমরা বলতে পারি শিখন। শিশু জন্মসূত্রে যে সমস্ত ক্ষমতা নিয়ে জন্মায়, এই বিস্তৃত ও জটিল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে তা যথেষ্ট নয়। তাই তাকে নতুন নতুন প্রক্রিয়া বা আচরণ অর্জন করতে হয়। এই নতুন প্রতিক্রিয়া বা আচরণ আয়ত্ত করাকেই বলা হয় শিখন। যে প্রতিক্রিয়া তার অভিযোজনকে সার্থক করে তোলে তা শিশু গ্রহণ করে এবং যেগুলি তার অভিযোজনকে সাহায্য করে না সেগুলো সে পরিত্যাগ করে। অর্থাৎ অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমেই শিশুর শিখন সম্পন্ন হয়। আমরা যদি আরো ভালো করে দেখি তাহলে আমরা দেখব যে শিখনের গুরুত্ব শুধু মনোবিজ্ঞানীদের কাছেই নয়, বরং প্রাণীর আচরণ বিশ্লেষণ যারা করেন, নিয়ন্ত্রণ ও পূর্বাভাসে আগ্রহী শিক্ষক, অভিভাবক এবং প্রাণী প্রশিক্ষকদের কাছেও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের চারপাশের পরিবেশ যেমন বৈচিত্র্যময়, তেমনি ক্রমাগত পরিবর্তনশীল। প্রতিটি প্রাণীকে টিকে থাকার জন্য এই পরিবর্তনশীল পরিবেশের উপযোগী নতুন আচরণ ধারা আয়ত্ত করতে হয়। অতএব শিশুর জীবন বিকাশে শিখনের গুরুত্ব অপরিসীম। শিখনের মাধ্যমে সে কেবল পরিবেশের সাথে মানিয়ে নেওয়াই নয়, বরং তার ব্যক্তিত্ব, জ্ঞান, দক্ষতার সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে সক্ষম হয়। অর্থাৎ এই শিখনের মধ্যে দিয়েই শিশু তার ব্যক্তি জীবনের সর্বাঙ্গীন বিকাশ করতে সমর্থ হয়। তাই শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে বা আমাদের ব্যক্তি জীবনের ক্ষেত্রে শিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি অভিজ্ঞতা অর্জন করে এবং তার জ্ঞান, দক্ষতা, আচরণ ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে। শিখন হলো পরিবেশের সঙ্গে অভিযোজনের একটি প্রক্রিয়া। এর মাধ্যমে ব্যক্তি নতুন তথ্য গ্রহণ করে, তা বিশ্লেষণ করে এবং বাস্তব জীবনে প্রয়োগ করে। শিখনের মাধ্যমেই ব্যক্তি সমস্যার সমাধান করতে শেখে, সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের ব্যক্তিত্বকে গঠন করতে সক্ষম হয়। এই প্রক্রিয়ায় ইচ্ছা শক্তি, মনোযোগ, আগ্রহ ও উৎসাহের উপর নির্ভরশীল। শিখনের ফলে ব্যক্তি আত্মনির্ভর, আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে ওঠে। বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এই শিক্ষণের সংজ্ঞা দিয়েছেন বা শিক্ষণ কাকে বলেন তা ব্যাখ্যা করেছেন। আমরা দেখে নেব সেরকমই কয়েকজন বিখ্যাত মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ তারা কি বলেছেন, যা আমাদের পরবর্তী ক্ষেত্রে শিখন কাকে বলে বা বৃহত্তর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যে সংজ্ঞাগুলো আমাদের কাজে লাগবে। তাই সমস্ত সংজ্ঞা বা সমস্ত শিক্ষা বিজ্ঞানীরা শিখন বলতে কি বুঝিয়েছেন
তা আমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়। আমরা শুধুমাত্র সেগুলোই মনে রাখবো যেগুলো আমাদের পরীক্ষায় আসে, বা যেগুলো খুবই উপযোগী, বা যেগুলো আমাদের মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই বলবো যে মনোবিদ হার্বার্ট পেনসারের মতে জীবন বা বেঁচে থাকার অর্থ হলো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলা। এই জন্য পুরাতন আচরণের ধারার পরিবর্তন ঘটিয়ে বা পরিত্যাগ না করে নতুন আচরণ সম্পন্ন করার যোগ্যতা অর্জন করা, অর্থাৎ পরিবর্তিত পরিবেশে টিকে থাকার জন্য উপযোগী নতুন আচরণ আয়ত্ত করার প্রক্রিয়াকেই তিনি শিখন বলে বা লার্নিং বলে চিহ্নিত করেছেন। আবার মনোবিজ্ঞানী ম্যাকগিওকের মতে লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়াকেই বলে শিখন। মনোবিদ স্কিনারের মতে লার্নিং ইজ এ প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডপ্টেশন, অর্থাৎ শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা উন্নত সঙ্গতি বিধানমূলক আচরণ করতে সাহায্য করে। মনোবিদ বার্নার্ডের মতে শিখন হলো আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। সুতরাং যে প্রক্রিয়ার দ্বারা অতীত অভিজ্ঞতার ভিত্তিতে প্রগতিশীল আচরণের পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির দৈহিক মানসিক বিকাশ ঘটিয়ে তাকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজনের সাহায্য করে, তাই হলো শিখন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সাঁতার কাটা, পড়তে পারা, সাইকেল চড়া ইত্যাদি সবই হলো এক এক পর্যায়ে এক একটি শিখন। আমরা দেখে নেব এখন শিখনের বৈশিষ্ট্যগুলোকে। তাহলে আমরা এতক্ষণ যে শিখনের বিভিন্ন সংজ্ঞাগুলো দেখলাম, সেই সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করলে আমরা শিখনের কতগুলো বৈশিষ্ট্যকে চিহ্নিত করতে পারি। যেমন আমরা প্রথমেই বলতে পারি শিখন হলো একটি অভিযোজনমূলক প্রক্রিয়া। শিখন হলো একটি উন্নত অভিযোজনমূলক প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি জটিল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে সক্ষম হয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, সেই সমস্যার সমাধানের মধ্যে দিয়ে পরিবেশের সঙ্গে আমরা বিভিন্নভাবে অভিযোজন করতে সাহায্য করে শিখন। তাহলে আমরা এখানে বলতে পারি যে শিখনলব্ধ যে জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যক্তিকে বিভিন্ন সমস্যা সংকুল পরিবেশের সঙ্গে বিভিন্নভাবে জটিল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে বা মানিয়ে নিতে সাহায্য করে। তাহলে আমরা সহজেই বলতে পারি শিখনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অভিযোজনমূলক প্রক্রিয়া। দ্বিতীয় বৈশিষ্ট্যে যদি আমরা আসি, তাহলে আমরা বলতে পারি যে শিখন হলো একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। কোনো কিছুই বিনা উদ্দেশ্যে লক্ষ্য ছাড়া কখনো সম্পন্ন হতে পারে না। ঠিক একইভাবে শিখনেরও একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য এক বা একাধিক হতে পারে। সেই উদ্দেশ্য অল্প লক্ষ্য হতে পারে বা দীর্ঘমেয়াদী লক্ষ্য হতে পারে। কিন্তু আমরা সবাই যে যে কার্য সম্পন্ন করছি তার নির্দিষ্ট একটি উদ্দেশ্য রয়েছে বা আমাদের লক্ষ্য রয়েছে। এই উদ্দেশ্য থাকার কারণেই ব্যক্তি বিশেষ শিখনের তাগিদ অনুভব করে এবং উদ্দেশ্যকে কেন্দ্র করেই তারা শিখন সংগঠিত হয়ে থাকে। তাই আমরা সহজেই বলতে পারি যে শিখনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শিখন হলো উদ্দেশ্যমুখী। উদ্দেশ্যহীনভাবে কোনো শিখন কখনো সম্পন্ন হতে পারে না। পরের বৈশিষ্ট্যে যদি আমরা যাই, তা হলো শিখন হলো একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বা শিখন হলো একটি কন্টিনিউয়াস প্রসেস। শিখন হলো বিকাশমূলক প্রক্রিয়া। শিশুর জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত সে সারা জীবন ধরে কিছু না কিছু সে নানান মাধ্যমে নানান ধরনের অভিজ্ঞতা অর্জন করে এবং সেই অভিজ্ঞতা থেকে সে শিখন লাভ করে। তাই শিখনকে আমরা বলতে পারি শিখন হলো একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বা শিখন হলো একটি কন্টিনিউয়াস প্রসেস। শিখন হলো একটি আচরণের পরিবর্তনকারী প্রক্রিয়া। তাই শিখনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে শিখন হলো আচরণের পরিবর্তন। শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি আচরণের পরিবর্তন ঘটায়। শিখনের সংজ্ঞাতেই আমরা পাই যে শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার ফলে বিভিন্ন প্রচেষ্টার ফলে মানুষের ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে। অর্থাৎ একটি শিশু তার কম বয়সে একই প্রক্রিয়ায় যে আচরণ করে, তার বেশি বয়সে সে কিন্তু সেই প্রক্রিয়ায় সেই একই আচরণ করে না।
আমরা এটাকেই বলতে পারি যে শিখনের মধ্যে দিয়ে তার আচরণের পরিবর্তন হয়েছে। অর্থাৎ একটা শিশু ছোটবেলায় কোনো একটা জিনিস দেখে যেরকম মা বাবার কাছে বায়না করে, বড় বয়সে যখন তার শিখন কিছুটা সম্পন্ন হয়েছে, অভিজ্ঞতা বেড়েছে, সে অনেক কিছু শিখেছে, এই প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জেনেছে, তখন কিন্তু তার সেই বিষয়টা দেখে সেই একই রকম প্রক্রিয়া হয় না, তার মধ্যে নিশ্চিতভাবে কিছু পরিবর্তন সংগঠিত হয়েছে। সেই জন্য আমরা বলতে পারি যে শিখন হলো আচরণের পরিবর্তনের একটি প্রক্রিয়া। অর্থাৎ যার শিখন সম্পন্ন হবে বা যে শিখন হবে তা লার্নিং এর মধ্যে দিয়ে ব্যক্তির জীবনের আচরণের সামান্য পরিবর্তন সংগঠিত হয়। তাই শিখনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো ব্যক্তির আচরণের পরিবর্তন। পরবর্তী বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে স্থায়ী প্রকৃতি। শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা পরবর্তী কাজের ওপর অপেক্ষাকৃত একটি স্থায়ী প্রভাব রেখে যায়। অর্থাৎ আমরা যে কাজ করি তার মধ্যে একটি স্থায়ী প্রভাব থাকে, ব্যক্তি জীবনের মধ্যে তার শিখনের একটি স্থায়ী প্রভাব রয়ে যায়। তাহলে আমরা সহজেই বলতে পারি শিখন হলো একটি স্থায়ী প্রকৃতি। পরের বৈশিষ্ট্য হলো যে সার্বজনীন প্রক্রিয়া। প্রতিটি প্রাণী পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় শিখে থাকে। তাই আমরা বলতে পারি যে শিখন হলো একটি সার্বজনীন প্রক্রিয়া। পরের বৈশিষ্ট্যে আমরা যেতে পারি যে অনুশীলন সাপেক্ষ। অনুশীলন, শিখন মূলত হলো অনুশীলনের ফল হলো শিখন। নতুন উন্নত আচরণ করতে হলে আমাদের প্রতিনিয়ত অভ্যাস বা অনুশীলনের প্রয়োজন হয়। যেমন আমরা তোমাদেরকে বারবার বলি যে প্রতিদিন পড়ো, প্রতিদিন মুখস্থ করো, প্রতিদিন লেখো, আবার পড়ো, আবার তোমাদের কোথায় ভুল হচ্ছে সেগুলো দেখো। এই যে প্রতিদিন পড়াশোনা, প্রতিদিনের যে অনুশীলন, এর মধ্যে দিয়েই তোমাদের সঠিক শিখন হতে পারে। তোমরা হয়তো এর আগে এডুকেশন সাবজেক্টটা তোমাদের ছিল না, অনেক সাবজেক্ট তোমরা নিয়েছো, হয়তো সেই সাবজেক্টগুলো তোমাদের মাধ্যমিক লেভেলে ছিল না, কিন্তু উচ্চ মাধ্যমিকে এসে তোমরা সেগুলো বারবার পড়ে বারবার অনুশীলন করে এতটাই শিখেছো বা জেনেছো, পরবর্তী ক্ষেত্রে তোমরা হয়তো সেগুলো নিয়ে মেজর সাবজেক্ট রাখার চিন্তা ভাবনা করছো। তাহলে আমরা বলতে পারি যে শিখন হলো অনুশীলন সাপেক্ষ। অর্থাৎ বারবার প্র্যাকটিসের মধ্যে দিয়েই আমাদের একটি সঠিক শিখন সংগঠিত হয়। তাই আমরা বলতে পারি যে শিখনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে শিখন অনুশীলন সাপেক্ষ। পরের যে বৈশিষ্ট্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো পেশনা নির্ভর। শিখনের চাহিদা পূরণের জন্য দৈহিক মানসিক বিশেষ অবস্থাকে পেশনা বলা হয়। পেশনার ব্যক্তির অন্তরের এমন এক অবস্থা যা তাকে কোনো বিশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য বিশেষ এক ধরনের আচরণ সম্পাদনের জন্য উদ্বুদ্ধ করে। অর্থাৎ পেশনা হলো এমন একটা বিষয় যা আমাকে চেষ্টা করে, যদি আমি মনে করি যে আমি আজকে থেকে অন্য একটা বিষয় আমি নিয়ে পড়বো, তাহলে আমার চেষ্টা থাকবে সেই সাবজেক্টটাকে আমি মেজর সাবজেক্ট হিসেবে কি করে পেতে পারি। হয়তো আমি টার্গেট করছি যে আমাকে কোনো একটা পরে চাকরি পেতে হবে বা শিক্ষকতার চাকরির সাথে আমি যুক্ত হতে চাই, তাহলে আমার যদি প্রথম সেই পেশনা বা মোটিভেশন আমাদের মধ্যে না থাকে, তাহলে কখনোই আমি সেই দিকে যাব না, বা সেই দিকে যাওয়ার জন্য যা যা প্রসেস আছে, যে আগ্রহী আছে, সেই রকমভাবে আগ্রহ দেখাবো না। এই আগ্রহ বা মোটিভেশনকেই আমরা বলতে পারি এক বিশেষ ধরনের আগ্রহ, তাকে বলতে পারি পেশনা। অর্থাৎ শিখন হলো পেশনা নির্ভর। যদি কোনো বিষয়ের উপর আমাদের আগ্রহ না জন্মে, যদি কোনো বিষয়ের প্রতি আমাদের নির্দিষ্ট চাহিদা না থাকে, তাহলে কখনোই আমরা সেটার পিছনে যাব না বা সেটা সম্পর্কে জানবো না বা সেটা অনুশীলনের চেষ্টা করব না। তাই আমরা এখান থেকে বলতে পারি যে শিখন হলো পেশনা নির্ভর। পরের যে বৈশিষ্ট্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো নতুন অভিজ্ঞতা অর্জন। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে শিশু নতুন অভিজ্ঞতা অর্জন করে এবং পুরনো আচরণধারা বদলে নতুন আচরণধারা অর্জনে সক্ষম হয়। তাই অভিজ্ঞতার পুনর্গঠনও হলো শিখন। আমরা একটু আগে বলছিলাম যে আমরা যখন যে শিশু কোনো একটা বিষয় দেখে যেরকম আচরণ করে ছোটবেলায়, সে বড়বেলায় কি একই জিনিস দেখে একই রকম আচরণ করে না। কেন না, তার তখন শিখন হয়েছে, তার নতুন অভিজ্ঞতা অর্জন হয়েছে। সে আগের অভিজ্ঞতাটা তার মনে আছে, কিন্তু সে তারপরে তার যে অভিজ্ঞতা, নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, নতুন বিষয় জেনেছে, নতুন কিছুর সাথে সে খাপ খাইয়ে নিয়েছে, তাই সে পুরনো আচরণটাকে বুঝতে পেরেছে যে ওই আচরণটা করা আমার ঠিক হয়নি। তাই আজকের আচরণ আর সেদিনকার আচরণের মধ্যে বিস্তর পার্থক্য রয়ে যায়। তাই শিখনের মধ্যে দিয়েই
আমরা নতুন অভিজ্ঞতা অর্জন করি এবং ক্রমাগত অর্জন করে চলি, যার মধ্যে দিয়ে আমরা শিখনের মধ্যে দিয়ে জীবন এগিয়ে চলে। তাই আমরা বলতে পারি যে শিখন হলো, এই যে আগে একটা বৈশিষ্ট্য আমরা পড়িয়েছি, যে শিখন হলো একটি কন্টিনিউয়াস প্রসেস বা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখন প্রক্রিয়া চলতে থাকে। তাই শিখন যেমন চলতে থাকে, আমরা জীবনে নতুন নতুন অভিজ্ঞতাও অর্জন করতে থাকি। সেই জন্য আমরা বলবো যে শিখনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নতুন অভিজ্ঞতা অর্জন। পরের বৈশিষ্ট্য হলো বুদ্ধি নির্ভর প্রক্রিয়া। শিখন হলো একটি বুদ্ধি নির্ভর প্রক্রিয়া। বুদ্ধির সাহায্যে বিষয়কে বিশ্লেষণ এবং অনুধাবন করলে শিখন সহজ হয়, যা বুদ্ধির দ্বারা আয়ত্ত করা হয়, তা দীর্ঘস্থায়ী হয়। তাই স্থায়ী জ্ঞান অর্জনে বুদ্ধির ভূমিকা অপরিসীম। দ্বিতীয় পরের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের দিকে আমরা যাব, সেটি হলো সমস্যা সমাধানের প্রক্রিয়া। এই যে আমরা বলেছি যে শিখনের মধ্যে দিয়েই ব্যক্তি নতুন অভিজ্ঞতা অর্জন করে এবং সেই অভিজ্ঞতাকে সে সমস্যা সমাধানের কাজে লাগায়। সে একটা সময় দেখেছিল যে পাথরে ঠোকে ঠুকে আগুন জ্বলে এবং তারপর সেই পাথরে ঠোকে সেই আগুনকে সে ব্যবহার করতে শিখেছে। অর্থাৎ আস্তে আস্তে বিভিন্ন কোথায় কোন সমস্যাকুল পরিবেশে সে কিভাবে কোনটাকে ব্যবহার করবে সেটাও সে শিখেছে। অর্থাৎ সে নিয়ে এসেছিল কোথায়, থেকে আস্তে আস্তে এগিয়েছে, অর্থাৎ নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছে। কিসের মধ্যে দিয়ে? শিখনের মধ্যে দিয়ে। তাই শিখনের সাথে সেই অভিজ্ঞতাগুলোকে কোথায় কোথায় ব্যবহার করেছে? বিভিন্ন সমস্যার সংকুল্য পরিবেশে। অর্থাৎ যখন ব্যক্তি বা প্রাণী কোনো নতুন বা জটিল পরিস্থিতির সম্মুখীন হয়, তখন তা সমাধানের জন্য সক্রিয়ভাবে চিন্তা ও অনুসন্ধান সে শুরু করে। এই প্রক্রিয়ায় পুরনো আচরণ ধারার পরিবর্তিত হয়ে নতুন আচরণ ধারা গঠিত হয়। অতএব শিখন কেবল তথ্য আহরণ নয়, বরং সমস্যা সমাধানের মাধ্যমে নতুন আচরণ ও অভিজ্ঞতা গঠনে একটি গতিশীল প্রক্রিয়া হিসাবে কাজ করতে পারে। পরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা যাব, তা হলো শিখন ও সঞ্চালন। শিখনের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কেবল নির্দিষ্ট পরিস্থিতিতেই সীমাবদ্ধ থাকে না, বরং তা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করা যায়। অতীতের অভিজ্ঞতা বর্তমান সমস্যার সমাধানে সাহায্য করে এবং নতুন পরিস্থিতির সঠিক সিদ্ধান্ত নিতে দিক নির্দেশনা দেয়। অর্থাৎ শিখন শুধু জ্ঞান অর্জনেই সীমাবদ্ধ নয়, বরং সেই জ্ঞানের সঞ্চালনের মাধ্যমে ব্যক্তি আরও সক্ষম, দক্ষ ও অভিযোজনক্ষম হয়ে ওঠে। অর্থাৎ শিখন শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না, একটা অভিজ্ঞতা থেকে নতুন অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা থেকে আর একটা অভিজ্ঞতা, সেইখানে যে আগে আমার এটা হয়েছিল, তাহলে সেই অভিজ্ঞতাটা আমি এখানে ইউজ করি বা ব্যবহার করি, তার মধ্যে দিয়ে শিখন একটা জায়গা থেকে আর একটা জায়গায়, এক অভিজ্ঞতা থেকে আর এক অভিজ্ঞতায় সঞ্চালিত হয়। তাহলে আমরা বলতে পারি যে শিখনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো শিখন সঞ্চালন। পরের যে পয়েন্ট, তা হলো পরিবেশ দ্বারা প্রভাবিত। ব্যক্তি তার চারপাশের পরিবেশের সঙ্গে নিয়মিত মিথস্ক্রিয়ার মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করে, যা শিখনকে গতি দেয়। পরিবেশের প্রকৃতি যেমন অনুকূল বা প্রতিকূল হতে পারে, তেমনি সেই পরিবেশ শিখনের গুণগত মান ও ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলে। ফলে নতুন সুযোগ, সম্পদ, সামাজিক সম্পর্ক, সাংস্কৃতিক পরিবেশ যত সমৃদ্ধ হয়, শিখনের ক্ষেত্র ততই বিস্তৃত ও ফলপ্রসূ হয়ে ওঠে। অতএব শিখনকে কার্যকর করতে পরিবেশের ভূমিকা অপরিসীম। সুতরাং আমরা আলোচনার আলোকে বলা যায় যে শিখন একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। এটি মানুষের প্রয়োজন পূরণ ও নির্দিষ্ট উদ্দেশ্য সাধনে সহায়তা করে, ফলে দেহ ও মনে ইতিবাচক পরিবর্তন আনে। শিখনের মাধ্যমে শিক্ষার্থীর মানসিক উৎকর্ষতা সাধিত হয়, অর্থাৎ তারা নতুন নতুন বিভিন্ন চারিত্রিক গুণাবলী অর্জন করে, সামাজিক গুণাবলী বিকশিত হয়। কোথায় কাকে কিরকম ভাবে সম্মান দিতে হবে, বন্ধুর সাথে কিরকম কথা বলতে হবে, শিক্ষকদের সাথে কেমন কথা বলতে হবে, কোন পরিবেশে কেমন ভাবে মিশতে হবে, এই গুণাবলীগুলো সে অর্জন করে বা তার মধ্যে বিকশিত হয়, তা শিখনের মধ্যে দিয়েই হয়ে ওঠে। এছাড়াও ব্যক্তি নতুন আচরণ গড়ে তোলার যোগ্যতা অর্জন করে এবং পুরনো অভিজ্ঞতার আলোকে নিজেকে উন্নত করে তোলে। অতএব শিখন হলো এমন এক গতিশীল প্রক্রিয়া, যা আচরণের পরিবর্তন ও উৎকর্ষ সাধনের মাধ্যমে ব্যক্তিকে পরিবর্তিত পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজন করতে সাহায্য করে। তাহলে আমরা এতক্ষণ ধরে যে শিখনের বৈশিষ্ট্যগুলোকে দেখলাম বা পড়লাম, সেগুলো যদি আমরা অ্যাট এ গ্লান্স
একসাথে দেখতে চাই বা বুঝতে চাই, তাহলে আমরা তোমাদেরকে একটা ছোট্ট যুক্তি দেব, যেটা তোমরা কাজে লাগাতে পারো তোমাদের কোশ্চেন মুখস্থ করার ক্ষেত্রে। যারা তোমরা এডুকেশন নিয়েছো বা আর্টস নিয়েছো, তাদের মূল বিষয় যে তোমরা কত তাড়াতাড়ি এই নোটগুলোকে ভালো করে বুঝে নিতে পারছো। যদি ভালো করে বুঝে নিতে পারো তাহলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। যদি ভালো করে মুখস্থ করতে পারো তাহলেই তোমরা পরীক্ষার খাতায় এই নোটগুলোকে ভালো করে লিখতে পারবে। তাহলে প্রথমেই আমাদেরকে কি করতে হবে, আগে এই নোটগুলোর মূল যে টপিক, বৈশিষ্ট্যগুলো, হেডিংগুলোকে আগে মুখস্থ করে নিতে হবে। যদি আমরা এগুলোকে মুখস্থ করে নিতে পারি, তারপর আমাদেরকে আস্তে আস্তে দেখতে হবে যে এই বৈশিষ্ট্যগুলোকে ধরে ধরে এই বৈশিষ্ট্যের ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা ঠিকভাবে লিখতে পারছি কিনা, মনে করতে পারছি কিনা। তাহলে দেখবে ভিতরটা আর নোটের ভিতরটা মনে রাখার অত দরকার পড়বে না। তোমরা শুধু পয়েন্টগুলো মনে রাখলেই সহজেই তোমরা নোটটাকে লিখতে পারবে এবং তোমাদের কাছে এটা খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা শিখনের বৈশিষ্ট্যগুলোকে যদি দেখি, তাহলে আমরা বলতে পারবো যে শিখন হলো প্রথমেই অভিযোজনমূলক প্রক্রিয়া, শিখন হলো উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, শিখন হলো একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, শিখন হলো আচরণের পরিবর্তন ঘটায়, শিখন একটি স্থায়ী প্রকৃতি আছে, শিখন একটি সার্বজনীন প্রক্রিয়া, শিখন অনুশীলন সাপেক্ষ, শিখন পেশনা নির্ভর, নতুন অভিজ্ঞতা শিখনের মধ্যে দিয়ে অর্জিত হয় বা বুদ্ধি নির্ভর প্রক্রিয়া, সমস্যা সমাধানের প্রক্রিয়া, শিখন ও সঞ্চালন, পরিবেশের দ্বারা শিখন প্রভাবিত। তাহলে এই পয়েন্টগুলোকে যদি আমরা মনে রাখতে পারি, সহজেই এই নোটটা আমাদের মনে রাখা সম্ভব হবে, বা শিখনের বৈশিষ্ট্য, শিখন কাকে বলে তা আমরা সহজেই লিখে ফেলতে পারবো বা বুঝে ফেলতে পারবো। এখন দেখব আমরা যে টপিকটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেই টপিকটা থেকে তোমাদের কি কি ধরনের বা কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড যা যা কোশ্চেন দেওয়া আছে তা তোমাদের 4th সেমিস্টারে মূলত 2 মার্কস এবং 10 মার্কসের কোশ্চেন আসার কথা বলা আছে। তাহলে এই জায়গা থেকে আজকে যা পড়লাম আমরা দেখব এখান থেকে আমরা 2 মার্কসের কোশ্চেনের মধ্যে পাবো যে শিখন কাকে বলে বা শিখনের সংজ্ঞা দাও, তা আমরা এখান থেকে লিখতে পারবো। শিখনের 2টি বৈশিষ্ট্য লেখো। এতগুলো পয়েন্ট আছে, যে কোনো 2টো পয়েন্ট তোমরা লিখে দিতে পারো, প্রয়োজনে ছোট করে এক্সপ্লেনও করে দিতে পারো, তাতে তোমাদের 2 নম্বরের কোশ্চেন হয়ে যাবে। পরের কোশ্চেন আমরা এখানে পেতে পারি যে শিখনের কার্যকারী সংজ্ঞা লেখো। যে কোনো একটা কারোর উক্তি দিয়ে আমরা সহজেই লিখে ফেলতে পারি। শিখনকে সার্বজনীন প্রক্রিয়া বলা হয় কেন, শিখন পেশনা নির্ভর কেন, আমরা সোজা এখানে চলে যাব পেশনার যে পয়েন্টটা আছে সেখানে। কোন প্রক্রিয়ায় ব্যক্তির আচরণের পরিবর্তন হয়, আমরা বলতে পারি যে শিখন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে। এবং এই যে আচরণ পরিবর্তনের যে পয়েন্টটা, সেটা আমরা সহজে এখানে লিখে দিতে পারি, তাহলেই আমাদের 2 নম্বর কোশ্চেন এখান থেকে হয়ে যাবে। এবং শিখন সমস্যা সমাধান কিভাবে সহায়তা করে। মূলত এই কয়েকটি কোশ্চেন আমরা এখান থেকে 2 মার্কসের কোশ্চেন হিসাবে পেতে পারি, যা আমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকে যে বড় কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করলাম যে শিখনের সংজ্ঞা দাও বা শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো, তাহলে আমরা এখান থেকে সহজেই এটা লিখতে পারি। আমাদের এতগুলো পয়েন্ট লিখতে পারি। আমাদের শিখনের সংজ্ঞা দাও, সেক্ষেত্রে শিখনের সংজ্ঞাটাকে আমরা একটু ছোট করে নিজেদের মতো করে লিখতে পারি। এছাড়াও এখান থেকে শিখন এবং শিক্ষার সঙ্গে সম্পর্ক কি, শিখনের স্বরূপ বা প্রকৃতি বিস্তারিতভাবে আলোচনা করো, এই ধরনের কোশ্চেনও যদি আসে, আমরা একটু ঘুরিয়ে মূলত এই কোশ্চেনটাকে বেশ করেই আমরা লিখতে পারি। আমাদের যা আলোচনা এই টপিকের উপর তা এই পর্যন্তই ছিল। পরবর্তী বিষয় আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ।